বিশ্বের যেখানে সাধারণত অন্য ছোট ছোট রাষ্ট্রেরও রাষ্ট্রপ্রধানরা যে নিরাপত্তা বলয় নিয়ে চলেন, যেভাবে তাদের যাওয়ার আগে পিছনে শুরুতে সামনে সব জায়গায় তাদেরকে নিরাপত্তা বলয় তৈরি করে তারপরে নেওয়া হয়, আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ সেই নিরাপত্তার কোনো বিধান এই ইরানের গতকালকের সফরটিতে ইব্রাহিম রাইসিকে নিয়ে বহনকারী এই হেলিকপ্টার ভিতরে কোনো অবস্থায় ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন, যারা ষড়যন্ত্র করে তারা কখনোই আপনাকে বলে কয়ে ষড়যন্ত্র করবে না। কয় তারিখে কিভাবে করবে, কখন করবে, তাদের কাছে আপনার হেলিকপ্টারের তালিকাও আছে, তাদের কাছে আপনার বাস, ট্রেন, স্টেশন, হ্যাঁ, আপনি কি দিয়ে খান, কোথায় খান, কোন দোকানে বাজার করেন, কোথায় আপনি ঘুমান, কার কাছে চলেন, এটাকে একটা মাস্টার প্ল্যানে 10-20 বছরের পরিকল্পনায় পূর্বে থেকেই আপনাকে নিয়ে তারা বায়োডাটা করতে থাকে এবং আপনাকে একটা ফাইল তারা মেনটেন করে। আমি বিশ্বাস করি ইব্রাহিম রইসির এই মৃত্যুটা কোনো অবস্থাতেই, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি, স্বাভাবিক মৃত্যু হওয়ার কোনো যুক্তি নেই। যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমি মনে করি ইরানের এই জায়গাটায় তার নিরাপত্তার এবং তাদের রাজনৈতিক যে একজন জাতীয় বীরের যে নিরাপত্তার যে পরিমাণ দরকার ছিল, যেমন আপনি দেখেন সেখানে আবহাওয়া খারাপ, যারা এই হেলিকপ্টার চালাবে তারা কি জানে না যে আবহাওয়া খারাপ, এখন যাওয়া যাবে না? তাহলে কেন গেলেন? একদিন পরে যান, রোডে যান, বিমানে যান, ভিন্ন কোনো উপায়ে যান, আপনাদের তো অনেক কিছুই আছে, পরাশক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন, কেন গিয়েছেন? এই যে তাড়াহুড়ো করে যাওয়া এবং এই যাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট যেই বহরে, সেইটা বিধ্বস্ত হবে, এটা আসলে আমি কোনোভাবে মেতে পারি না। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে কেউ যে কোনো সময় হতে পারে, বিশ্বের বিভিন্ন নেতারাই এ ধরনের হয়েছে। তবে এই ধরনের নেতাদের মৃত্যুটা আমাদেরকে ভাবিয়ে তুলছে যে আসলে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। কারণ আপনি দেখেন যে তিনি যখন আমাদের প্যালেস্টাইনের মুসলমানদের রক্ষার জন্য কথা বলছেন, হামাসের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, তিনি যখন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ইসরায়েলের তাদের সেখানে এই অনেক দিন পরে, মানে প্রথম কোনো ইরানের পক্ষ থেকে হাকডাকের পরে এই প্রথম কোনো সরাসরি মানে তারা সেখানে হামলা করেছেন এবং সেই হামলায় কিন্তু নেতৃত্ব দিয়েছেন এই ইব্রাহিম রাইসি দিয়েছেন। এবং তিনি কিন্তু দেশের জন্য, মানুষের জন্য, বিশ্বের মুসলিম উম্মার জন্য সব জায়গায় বলিষ্ঠ কণ্ঠে তিনি কথা বলছেন, মাথা উঁচু করে দাঁড়াইয়েছেন। এবং তাকেই শেষ করার জন্য যারা তার বিরুদ্ধে লেগেছে তারা কিন্তু আজকের সেই ইসরায়েলের দোসর, তারা কিন্তু তাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, এই ইব্রাহিম রাইসিকে একজন খারাপ মানুষ হিসেবে বিশ্বের কাছে আখ্যায়িত করতে চায়। এবং দেখেন, সমগ্র জায়গার শোক প্রকাশ হলেও তাদের কিন্তু আনন্দ ছাড়া শোক বলতে কিছু নেই। কারণ আমার কাছে মনে হচ্ছে যে কেউ না কেউ এখানে ইন্ধনদাতা রয়েছে এবং তারা এই ইন্ধনের মাধ্যমেও তাকে মেরে ফেলতে পারে বলে এখন পর্যন্ত আমার ধারণা। যদিও এই ধারণার যদি সত্যতা নাও থাকে, আমি এটাকে মেনে নিতে পারি না, হতে পারে না। আমাদের দেশের সাধারণ একজন আপনার কি বলে যাত্রীও যেই সব হেলিকপ্টারে ওঠে বা বিমানে যায়, সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে সব কিছুতে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়, আপনি দেখেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে তারা কোথাও গেলে যে নিরাপত্তা বিধান থাকে, আমার ধারণা এই আজকের যে পূর্ব আজারবাইজান প্রদেশের সেই জায়গায় যে একটি প্রোগ্রামে তারা গিয়েছে, সেই জায়গাকে কেন্দ্র করে সেখানে কি সেই পরিমাণ নিরাপত্তা তাদের ছিল কিনা। আবার এই প্রোগ্রামটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও আমাদের ভাবতে হবে, যে প্রোগ্রামটা কি নিছক এখনই জরুরি ছিল, নাকি এটা মানে করা হয়েছে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে কোনো একটা পরিকল্পনার অংশ হিসাবে। একটা জিনিস জানবেন, যখন কোনো ব্যক্তিকে টার্গেট নেওয়া হয় তার আশেপাশের মানুষগুলোকেও বুঝতে দেওয়া হয় না। আশেপাশের মানুষগুলো হয়তো ভালো মনে করেই তাকে ইনভাইট করবে, ভালো মনে করেই তাকে ডাকবে, ভালো মনে করেই যাবে। ওই 100 জন পরিকল্পনাকারীর মধ্যে হয়তো একজনে জানবে যে আজকের এখানে একটা দুর্ঘটনা ঘটবে। আমি ইব্রাহিম রইসির এই মৃত্যুটাকে আমি মনে করি আমাদের মুসলিম বিশ্বের জন্য চরম অপূরণীয় একটি ক্ষতি হয়ে গিয়েছে। এই ক্ষতির উত্তরণ ঘটানো খুবই দ্রুত কোনোভাবে সম্ভব নয় এবং একজন সাহসী প্রশিক্ষণপ্রাপ্ত এরকম ভালো মানের ইন্টারন্যাশনাল নেতা তৈরি করাও যত্রতত্র সম্ভব নয়। এমন একজন লোক এভাবে যে মারা যাবেন, এটা কিন্তু খুবই অপ্রত্যাশিত। এখন প্রশ্ন হতে পারে যে তাকে কি মেরে ফেলা হলো, এটা কি কোনো দুর্ঘটনা নিছক, নাকি এর পিছনে একটা ষড়যন্ত্র আছে? ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু ইরান কিন্তু এখন পর্যন্ত ষড়যন্ত্রের অভিযোগটা তুলছে না। ইরানের পক্ষ থেকে এখনো বলা হয়নি যে তাকে মেরে ফেলা হয়েছে। যদি বলা না হয়ে থাকে সেটার কিন্তু কিছু কারণ থাকতে পারে। দেখেন, ইরানের একাধিক নেতাকে কিন্তু মারা হয়েছে এভাবে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন 2000 সালে ইরানের একজন মেজর জেনারেল ছিলেন কাসেম সুলাইমানি। উনি ইরাকে গিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কিন্তু আমেরিকান ড্রোন হামলা করে
তাকে মারা হয়। যে ঘটনা পুরো মুসলিম বিশ্বের যারা নাকি ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী ছিলেন, যে মানুষগুলো, তাদের সবার মনে, সবার হৃদয়ে একটা বড় ধাক্কা হিসেবে কিন্তু আবির্ভূত হবে। এতে আর যাই হোক, মুসলিম বিশ্বের খুব একটা লাভ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না।